মিশোতে রোজই নতুন অর্ডার আসছে, কিন্তু খুশি হওয়ার আগে একটা নোটিফিকেশন বারবার চলে আসে, যেটা হচ্ছে রিটার্ন। সত্যি বলছি, বারবার এমনটা হলে না মনের মধ্যে একটাই প্রশ্ন জাগে, যেটা হলো আদৌ এই ব্যবসাটা টিকবে তো? তো হ্যালো বন্ধুরা, আমি সুত্রিনা, আর তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও। আর আপনারা দেখছেন আমার চ্যানেল সুত্রিনা পাত্র। আর আজকের ভিডিওটা একদম রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বানানো। আর আপনিও যদি মিশোতে সেলার হয়ে থাকেন আর প্রোডাক্টের রিটার্ন নিয়ে সমস্যায় থাকেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। পুরোটা শেষ পর্যন্ত দেখুন। রিটার্নটা কি আর কত ধরনের হয়? তো রিটার্ন হলো সেটাই, যেটা ধরুন আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি আর সেটা আপনার কাছে এসে পৌঁছালো না, হাফ রাস্তাতেই আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে সেটা এক রিটার্ন হয়। আর একটা রিটার্ন হচ্ছে যে আমার কাছে আসলো, আমার কোনো রকম প্রবলেম হলো, আমি সেটা রিটার্ন করে দিলাম। এটা আপনারা জানেনই প্রায় লোক। তো রিটার্নটা হয় দু ধরনের। মূলত এই যে এটা আছে, পুরো যেমন প্যাকেট করেছি তেমন প্যাকেটই চলে আসে, এটা হচ্ছে কুরিয়ার রিটার্ন। আর এক ধরনের রিটার্ন আছে যেটা হচ্ছে কাস্টমার রিটার্ন। তো এই কুরিয়ার রিটার্নের থেকে কাস্টমার রিটার্ন আসাটা কিন্তু বেশি ক্ষতিকারক। কেননা কুরিয়ার রিটার্নটা কিভাবে হয়? কুরিয়ার রিটার্নটা ধরুন আপনার কাস্টমারের কাছে না পৌঁছে কোনো কারণে, ধরুন কাস্টমারই ক্যান্সেল করে দিল বা কাস্টমারের বাড়ি পেলো না, তাহলে সেটা রিটার্ন হলো, সেটা হয় কুরিয়ার রিটার্ন। আর কাস্টমার রিটার্ন হচ্ছে কাস্টমার হাতে পেয়ে গেছে, এই যে দেখুন আমি যেরকমভাবে বক্সে দিয়েছি সেইভাবে কিন্তু আমার কাছে আসেনি। তো কাস্টমার পেয়ে গেছে, কাস্টমার খুলেছে, ওনার কাছে ওনার পছন্দ হয়নি বা কোনো কারণ, তখন রিটার্ন করেছে, সেটা হয় কাস্টমার রিটার্ন। আর কুরিয়ার রিটার্ন নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কোনো মাথা ব্যথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কাস্টমার রিটার্নটা নিয়েই প্রয়োজন, কারণ কাস্টমার রিটার্নের জন্য আমাদের কিন্তু চার্জেস পে করতে হয়, কুরিয়ার জন্য কোনো চার্জেস পে করতে হয় না। তাই আমরা চেষ্টা করব কিভাবে কাস্টমার রিটার্নটা কমানো যায়। তো আজকে জানবো সেটাই। তো আসুন একে একে সবগুলোকে দেখি। ফার্স্টেই আসছে ডুয়েল প্রাইসিং ইস্যু। তো ডুয়েল প্রাইসিং ইস্যুটা কি করে হয়? যেটা হচ্ছে, ধরুন আমি এই প্রোডাক্টটা বিক্রি করব, এই সফট টয়েসটা, আর এই সফট টয়েসের গায়ে দেখুন লেখা রয়েছে একটা এমআরপি ট্যাগ দেওয়া রয়েছে, যেখানে দেওয়া আছে 450। এবারে আমি এটাকে ছিঁড়লাম না, এটাকেই প্যাকেট করে দিয়ে দিলাম। কাস্টমারের কাছে গেল, আমি আমার মিশোতে প্রাইস রেখেছি 800 টাকা। কাস্টমারের কাছে যখন যাবে, সেটা হাতে পেয়ে দেখলো যে 450 টাকা দাম ফেলা আছে আর আমাকে বিক্রি করা হয়েছে 800 টাকায়। তখন কাস্টমার কেন, আপনারই মনে কি হবে না যে আমাকে ঠকানো হয়েছে? তখন কিন্তু আমরা এটা রিটার্ন করবই। তাই জন্য সবসময় এই যে প্রোডাক্টের গায়ের যে ট্যাগটা থাকে, এটাকে ছিঁড়ে দেবেন, নয় কোনো মার্কার দিয়ে দাগ করে দেবেন, নয় এই ওপরের ট্যাগটা তুলে দেবেন। কোনো রকমভাবে যেন তার আসল প্রাইস ছিঁড়ে গেল, আসল প্রাইসটা যেন কাস্টমার দেখতে না পায়। যদি আসল প্রাইস দেখতে পায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই রিটার্ন আসবে। তো এই হচ্ছে ডুয়েল প্রাইসিং ইস্যু। আমাকে একজন কমেন্ট করেছিল যে ডুয়েল প্রাইসিং বলে রিটার্ন আসছে। তো আমার মনে হয় আপনার কনসেপ্ট একটু ক্লিয়ার হয়েছে। নেক্সট টাইম থেকে আপনার প্রোডাক্টের গায়ে যদি কোনো এমআরপি ট্যাগ থাকে, সেটাকে ছিঁড়ে দেবেন, তারপরে কিন্তু মিশোতে প্যাকেট করবেন। সেকেন্ড, প্রোডাক্ট ডেলিভারি ভুল। যেমন ধরুন অর্ডার করেছে লাল শাড়ি, আপনি প্যাকেট করে দিলেন ভুল করে নীল শাড়ি, বা অর্ডার এসছে এক্সেল সাইজের, আপনি দিলেন এস, তাহলে কিন্তু সরাসরি রিটার্ন হয়। আরেকটা কারণ ডেলিভারি ভুল হয়, দেখুন এখানে একটা এই ইয়েলো আর এই একটা ইয়েলো, দুটোই কিন্তু হালকা হলুদ কালারের, কিন্তু দুটোর মধ্যে কালারটা কিন্তু একটু পার্থক্য আছে। জানি না ক্যামেরায় বোঝাচ্ছে কিনা, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন এইরকম কালার, ধরুন ছবিতে এটা আছে, আপনি এটা দিলেন, তাহলেও কিন্তু রিটার্ন হওয়ার চান্সেসটা থাকে। চেষ্টা করবেন যেটা ছবি তুলছেন তার অরিজিনাল ছবিটা তুলুন এবং সেটাই দিন, তাহলেও কিন্তু রিটার্নটা কম আসবে। কম কোয়ালিটির প্রোডাক্ট, অরিজিনাল যে ছবিটা আমরা তুলছি, সেটা কিন্তু নর্মাল মার্কেট থেকে কেনা, কিন্তু ছবিটাকে তুলে তাকে এত সুন্দর প্রিমিয়াম বানিয়ে দিই যে কাস্টমার মনে করছে এটা খুব প্রিমিয়াম একটা প্রোডাক্ট, কিন্তু হাতে যখন পাচ্ছে তখন কিন্তু তার অরিজিনাল কোয়ালিটিটা সে বুঝতে পারছে। এই কারণেও কিন্তু সরাসরি রিটার্ন হয়। 4 নম্বর হচ্ছে ভুল টাইটেল বা ডেসক্রিপশন, যেটা আমি কিন্তু বারবার বলে থাকি, যে প্রোডাক্ট সেই ছবি তুলুন এবং তারই অরিজিনাল ডেসক্রিপশনটা দিন। কি হয়, অনেক ক্ষেত্রে আপনি লিখছেন পিওর কটন, কিন্তু পাঠাচ্ছেন পলিস্টার যে মিক্স যে বা অন্যান্য কোনো কাপড়গুলো হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই রিটার্ন হবে।
কেননা যে চাইছে কটন, সে ভালোভাবে ছবি তো আর বুঝতে পারছে না এটা কি কটন বা কি কিছু, সে ডেসক্রিপশন পড়ছে, টাইটেল দেখছে, সেই দেখে সে কিনছে, তারপরে আসছে তার কাছে অন্য কোনো কাপড়, মানে পলিস্টার বা সিল্ক এরকম কাপড় আসছে। এবার কি হয়, অনেক সময় যারা গিফট করে তারা কিন্তু এই বিষয়ে বেশি খুঁতখুঁতো হয়। তাই জন্য না, একটু যেটা সেটাই লিখুন, তাহলে কিন্তু রিটার্নটা কম আসবে। 5 নম্বর হচ্ছে সিওডি ফেক অর্ডার। এরকম অনেকে আছে যারা অর্ডার করে জাস্ট মজা করার জন্য, নেয়, দেখে, ফেরত দিয়ে দেয়, বা অনেকে হাতে পেয়েও সেটা ইউজ করে ফেরত দিয়ে দেয়। এরকম কিন্তু অনেকজনই আছে যাকে আপনারা মানে চিনে থাকবেন। তো যদি আপনারা চিনে থাকেন তাহলে কমেন্টে কিন্তু হ্যাঁ লিখতে ভুলবেন না, কেননা আমি এরকম অনেকজনকেই চিনি যারা নেয়, নিয়ে ইউজ করে, তারপরে রিটার্ন করেও দেয়। কিন্তু সত্যি বলতে এইভাবে তো সবাই নেই, অনেক ভালো লোকও আছে, অনেক এরকম মজা করার জন্য এরকম অনেক লোক আছে, কেউ খারাপ না, কিন্তু আমি বলছি কিন্তু এগুলো করাটা উচিত না। তো যাই হোক, এরকম লোক করতে থাকবে, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আরও। তো চলো, এতক্ষণ ধরে তো প্রবলেমগুলো দেখলাম যে কি কি কারণে আমাদের রিটার্ন হয় আর রিটার্নটা কত ধরনের হয়। এবার আমি দেখব যে কিভাবে রিটার্নটা কমাতে পারে, কারণ আমাদের মূল উদ্দেশ্যই এটা। রিটার্ন কমানোর প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে প্রোডাক্টের ভালো ছবি, যেটা আমি সব সময় বলে রাখি। তো ছবিটা কিন্তু অলওয়েজ অরিজিনাল, মানে প্রোডাক্টের ছবি তুলুন। আর হচ্ছে মানে এখান থেকে ওখান থেকে নিয়ে জাস্ট ছেড়ে দেওয়ার দরকার ছেড়ে দেবেন না, অরিজিনাল আপনার কাছে যে প্রোডাক্টটা আছে সেই ছবিটাই তুলুন, আর সেটা পরিষ্কার ভালো আলোয় সেটা তুলবেন। আর অরিজিনাল ছবিটাই, মানে অতিরিক্ত এডিট করে ফিল্টার অ্যাড করে দেবেন না। আর নেক্সট হচ্ছে তোমার 360 যে ছবিটা, মানে সামনে থেকে, পিছন থেকে, সাইড থেকে সব অ্যাঙ্গেলের ছবিগুলো নিয়ে ছাড়ুন। আর তারপরে হচ্ছে আর কি, প্রোডাক্টগুলো ভালোভাবে গুছিয়ে একটু মানে ছবিটা যদি তুলতে পারেন তাহলে কিন্তু মোবাইল দিয়েও সম্ভব হয়। আর আমি এই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও করে রেখেছি আমার চ্যানেলে, আপনি কিন্তু একবার দেখে নিতে পারেন। আমি আই বাটনে দিয়ে দিচ্ছি উপরে, আপনি একবার চেক করে নিতে পারেন। আর এবার হচ্ছে ডেসক্রিপশনটা পরিষ্কারভাবে লিখুন। যেমন দেখুন, এই যে জামাটা, ধরুন আমি এই প্রোডাক্টটাকে লিস্টিং করছি, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা মানে টপ, তার সাথে এটা হচ্ছে ইয়েলো কালার সুতির, এটা সাইজ আছে এল। তো আমি এখানে এর কালার, এর ফেব্রিক, এতে কি ওয়ার্ক করা রয়েছে, এটা কত সাইজ, আর এটা হচ্ছে কি টাইপ, এতে কোনো মানে জরির কাজ বা পুঁথির কাজ করা আছে কি না, এটা। আর এর হচ্ছে ওয়াশ ইনস্ট্রাকশন, মানে এটা কিভাবে পরিষ্কার করবে, সেই সব বিষয়ে যা কিছু ডিটেলস আছে আপনি সব দিয়ে দিন। কাস্টমারের কাছে কিন্তু কিচ্ছু লুকাবেন না, যা আপনার প্রোডাক্টের বিষয়ে আপনি জানেন। আর হ্যাঁ, এখানে একটা কথা, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন ও জাস্ট করছে তাই আমি করব না, আপনি যে প্রোডাক্টটার বিষয়ে জানেন, বোঝেন, আপনার হাতের কাছে যেটা আছে সেটাই কিন্তু করবেন। জাস্ট আমি করছি বলে আপনি করবেন, বা ও করছে ওর হচ্ছে বলে আমি করব, এটা কিন্তু করতে যাবেন না, কেননা সবার সব কিছু সম্ভব হয় না। আপনি এটা চেষ্টা করবেন আপনার দ্বারা কি সম্ভব, মানে আপনার হাতের কাছে কি প্রোডাক্টটা বেশি অ্যাভেলেবেল আছে। আপনি এমন একটা প্রোডাক্ট কিন্তু বিক্রি করবেন যেটা আপনি বছরের পর বছর, বছরের পর বছর যেন একই সেম প্রোডাক্ট দিতে পারেন। জাস্ট ও করছে বলে আমি করব না। তাই সেই জন্যই আমি বলে রাখছি, এটা আমি জাস্ট একটা বলে রাখলাম। অনেক এরকম আছে, অনেকে যারা ফোন করে আমাকে জিজ্ঞাসা করে, আমি তাদের বলছি, তাদের উদ্দেশ্যেই। তো কি করব, আমি কি প্রোডাক্ট বিক্রি করব, এটা না বলে আপনি একটু চেষ্টা করুন নিজে থেকে ভাবার যে আমি এমন কোনো প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেন আমি সেটা দিতে পারি। মানে এটা একটা ছবি আপনি তুলবেন, তাকে সুন্দর করে লিস্টিং করবেন, সাজাবেন আপনার অ্যাকাউন্টটা, অবভিয়াসলি না নিজে দুটো পয়সা ইনকাম করার জন্য। আপনি যদি প্রত্যেকবার প্রোডাক্ট চেঞ্জ করতে থাকেন তাহলে তো বেকার, কারণ একটা প্রোডাক্ট অনেক হাই, ধরুন অনেকটা মানে রেটিং রিভিউ পেয়ে একটু স্ট্যান্ড করলো, এবার সেই প্রোডাক্টটা আপনি দিতে পারছেন না, কি হবে, নতুন প্রোডাক্ট ছাড়তে হবে, সেটাও তো আবার টাইম লাগবে ওপরে উঠতে। অলরেডি যেটা উঠেছিল সেটা বেশি অর্ডার আসছিল, তাই কারো না দেখে নিজের হাতের কাছে যেটা আছে, নিজে যে বিষয়টা, যার বিষয় বেশি জানেন, আমি জামা কাপড়ের বিষয়ে বেশি জানি, আমি সফট টয়েসের বিষয়ে বেশি জানি, আমি সেটাই করব। তো এইটাই বলার ছিল। আর তারপরে আসছি নেক্সট,
প্রাইসটা ঠিক রাখুন, যেটা আমি বলে রেখেছিলাম ডুয়েল প্রাইসিং, সেইটাই এক্স্যাক্ট সেইটাই। মানে বলতে চাইছি যে প্রোডাক্টটা যে দাম সেই দাম যেন কাস্টমার না দেখে। এটা স্বাভাবিক, এটা কি করে মানুষ ভুল করে জানি না। তো কেননা দেখলে স্বাভাবিক এটা একটা সাইকোলজিক্যাল ট্রিগার হয়ে যায়, যার জন্য কিন্তু রিটার্ন করতে মানে করেই দেবে, স্বাভাবিক। এটা আমার ক্ষেত্রে হলে তো আমিও করতাম। এবারে আসছে প্যাকেজিং। প্যাকেজিংটা কিন্তু প্রোডাক্ট রিটার্ন বা সেলের পক্ষে কিন্তু অনেকটাই ভ্যারি করে। মানে রিটার্নটা যেমন কমবে, সেলটাও কিন্তু বেশি হবে। আপনি যদি প্যাকেটটা খুব সুন্দর একটা কিউট বা ইউনিক থিম যদি করতে পারেন, তাহলে কিন্তু কাস্টমার আপনার থেকে বারবার কিনবে, এমনকি সাজেস্ট করবে। অনেক ক্ষেত্রে কি হয়, গিফট পারপাসে অনেকজন কিছু কিনে থাকে, তখন কিন্তু এত সুন্দর যে প্যাকেজিং বা বক্স আপনি দেবেন, সেটার জন্য কিন্তু তাদের গিফট করতে সুবিধা হবে, সে বেশি বেশি করে আপনার থেকেই কিনবে। আর অনেক সময় কি হয়, ধরুন এই সফট টয়েসটা আপনি বিক্রি করছেন, এইটাকে নর্মাল একটা পাতলা প্লাস্টিক একটা দিয়ে প্যাকেট করে দিলেন, তার কাছে কি যাবে, সিম্পলি এই জিনিসটাই যাবে। কিন্তু একই জিনিসটা যখন আপনি এটাকে সুন্দর করে প্যাকেট করবেন, মানে ধরুন যে এইটা অর্ডার করছে, সে কিউট জিনিস পছন্দ করে বলেই না এই যে সফট টয়েসটা অর্ডার করেছে, এবার তার কাছে যদি আরও এক্সট্রা একটা কিউট প্যাকেট যায়, সে কিন্তু আরও খুশি হবে, তার কাছে মনে হবে যে আমার কাছে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট এসছে, তখন কিন্তু সে আপনার থেকেই বারবার অর্ডার করবে। এমনকি তার কাউকে গিফট করার হলেও কিন্তু আপনার থেকেই অর্ডার করবে বা কাউকে সাজেস্টও করবে। তো তাই জন্য সবসময় চেষ্টা করবেন প্যাকেজিংটা ভালো করতে। আর অবভিয়াসলি ভালো প্যাকেজিং না করলে আপনার, ধরুন এটা সফট টয়েস, এটা ভাঙলো না, কিন্তু কোনো কাঁচের জিনিস আপনি বিক্রি করছেন, কোনো শপিস আপনি বিক্রি করছেন, তাহলে তো অবভিয়াসলি ভেঙে যাবে, কারণ ওরা তো এরকমভাবে ছুঁড়ে টুড়ে ফেলে দেয়। তো স্বাভাবিক একটা প্রোডাক্টে যদি আমি বক্স না দিয়ে রাখতাম, আমারও ভেঙে যেত। তো ভেঙে যদি কাস্টমারের কাছে ভাঙা জিনিস যদি যায়, তাহলে তো রিটার্ন সে করেই দেবে। তো তাই জন্য প্যাকেজিংটা কিন্তু ভালোভাবে করতে হবে। এখানে আর একটা কথা আমি বলতে চাই, দেখুন একই জিনিস একই এসকিউ মানে একই প্রোডাক্ট সবাই কিন্তু মানে অনেক সেলার আছে, অনেকে এই সফট টয়েস বিক্রি করছে, কিন্তু সবার থেকে আপনাকে আলাদা করবে আপনার প্যাকেজিং। আপনার নাম হবে, আপনার ব্র্যান্ডের যে মানে তার নাম হবে কিন্তু আপনার প্যাকেজিং থেকে। তাই প্যাকেজিংটা কিন্তু খুব ভালোভাবে করবে। এখানে একটা ছোট্ট টিপস, যেটা আমি এক্ষুনি বললাম, যে আপনি যখন মানে প্রোডাক্ট অ্যানালাইসিস করবেন, আর অনেক সময় কি হয় না, রিটার্নে অনেক সময় কাস্টমাররা রিভিউ দেয় যে আমার সাইজের ইস্যু হচ্ছে বা কোয়ালিটি ইস্যু হচ্ছে, ওগুলো অনেক সময় লেখে কাস্টমাররা। তো আপনি সেটা যখন বুঝতে পারবেন যে আপনার রিটার্নটা কী কারণে হচ্ছে, আপনি যদি সেটাই ঠিক করে দেন, তাহলে তো অনেকটাই সুবিধা হয় না। তো একটুখানি আপনার যে মিশো সাপ্লায়ার যে প্যানেলটা আছে, সেখানে যাবেন, রিটার্ন মানে প্রোডাক্ট অ্যানালাইসিসে গিয়ে আর রিটার্নের জায়গাটায় গিয়ে আপনি কিন্তু চেক করতে পারেন। এটা আপনাকে অনেকটাই সাহায্য করবে। আর একটা টিপস যেটা হচ্ছে কম্বো প্রোডাক্ট করতে পারেন। মানে ধরুন একটা প্রোডাক্ট আপনি 100 টাকায় বিক্রি করছেন, দুটো প্রোডাক্ট আপনি 150 টাকায় বিক্রি করছেন, তাহলে রিটার্নটা কিন্তু কম। মানে ধরুন একটা কুর্তি আপনি বিক্রি করছেন দুটো সেট অনুযায়ী, এই কালার ওই কালার, তাহলে কিন্তু কি হয়, অনেকটা রিটার্নটা কম হয়, কেননা অল্প টাকায় অনেক কিছু আইটেম পেয়ে যায় কাস্টমার, তখন কিন্তু রিটার্নটা কমই হয়। একটা ফ্রি গিফট দিতে পারেন, আপনি ছোট্ট লজেন্স বা ছোট কোনো কিছু একটা ফ্রি গিফট দিয়ে দিলে কাস্টমার খুশি হয়ে যায়, খুশি হয়ে গেলে রিটার্নটা কম হবে। আর হ্যাঁ, 5 স্টার রেটিং নিয়ে কাজ শুরু করুন। যত আপনি 5 স্টার রেটিং পাবে, তত কম কিন্তু আপনার রিটার্নটাই। তো আপনার শুধু মানে বিক্রি করাটা নয়, প্রোডাক্ট কাস্টমার স্যাটিসফ্যাকশনেও কিন্তু জোর দিতে হবে। মিশোতে প্রচুর রিটার্ন আসছে, তাহলে আজকের বলা এই ভিডিওতে যা যা বলেছি স্টেপ বাই স্টেপ সবগুলো অ্যাপ্লাই করো, তাহলেই ব্যাস। আর হ্যাঁ, আমার এই সুত্রিনা পাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি এই যে রিটার্নটা আসছে, কাস্টমার রিটার্ন, কুরিয়ার রিটার্ন ছেড়ে দিই, কাস্টমার রিটার্নে কিন্তু ক্লেম করলে কিছু টাকা পাওয়া যায়, তাহলে কিন্তু সব টাকাটাই আপনার পকেট থেকেই যাবে। তো সেটা কিভাবে করতে হয় পরের ভিডিওতে নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, আর কমেন্ট করো তোমরা কি জানতে চাইছো। আর হ্যাঁ, আমি যে বিষয়টা কিন্তু বলেছিলাম হ্যাঁ কি না, সেটা কিন্তু জানাবেন যে আপনাদের চেনাশোনা ওরকম কোনো লোক আছে কি না। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণ টাটা।